প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। আবার রাজনীতিতে উত্তাপ ছড়ালেন গণ অধিকার পরিষদ থেকে বহিষ্কৃত ছাত্রনেতা, যিনি এখন বিএনপিতে আছেন। বিএনপি নেতা বলাই ভালো, রাশেদ খান বিস্ফোরক মন্তব্য করে রাজনীতিতে উত্তাপ ছড়ালেন। আজ শুক্রবার 19 জুন তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্টে তিনি প্রধান বিরোধী দল জামাত ইসলাম সম্পর্কে ভয়ঙ্কর উক্তি করেছেন, যা সত্যিকার অর্থে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা, সমালোচনা এবং বিতর্কের জন্ম দিয়েছে। তো আজ বেলা 11:30টার দিকে সকাল তিনি তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। তো সেই পোস্টে তিনি মন্তব্য করেছেন, ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য বিরোধী দল জামায়াতের পতন আসন্ন, বা শিগগিরই জামায়াতের পতন ঘটতে যাচ্ছে, এবং এই দলটিকে ইতিহাসের নিকৃষ্ট এবং সবচেয়ে ঘৃণ্য রাজনৈতিক দল, বিরোধী দল হিসেবে তিনি চিহ্নিত করেছেন রাশেদ খান। প্রিয় দর্শক শ্রোতা, বেশ অনেকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি রাশেদ খান প্রধান বিরোধী দল জামাত ইসলামী এবং এনসিপির নেতৃস্থানীয়দের চরিত্র হরণের চেষ্টা করছেন, ক্রমাগত সেই চেষ্টা করেই যাচ্ছেন, আর সেই লক্ষ্যে নানা রকম উস্কানিমূলক বক্তব্য, বিবৃতি এবং পোস্ট দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। একেবারে নিরলসভাবে কাজটি তিনি করছেন। তো তার পোস্টটি একটু দেখে নিতে চাইছি তিনি আসলে কি বলবার চেষ্টা করেছেন, তারপর এই বিষয়ে ফার্দার কথা বলব। জামায়াত শিবিরের নেতাকর্মীদের ভাষা দেখেন, ঠিক প্রতিদিন এমন অসংখ্য গালিগালাজ মেসেজ করে আমার আইডি ও পেজের ইনবক্সে পাঠায়। আমি কেন ওদের যৌক্তিক সমালোচনা করি? জাস্ট একটা নমুনা দিলাম। ওরা ভাবে মা বাপ তুলে গালি দিলে আমি ওদের গালির ভয়ে চুপ হয়ে যাব। ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে তাকে স্তব্ধ করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, মূলত আমাকে থামিয়ে দিতে গালি ওদের হাতিয়ার। তিনি আরও যোগ করেন, কিন্তু এই গালিবাজরা বুঝতেছে না সামনে ওদের করুণ পরিণতি অপেক্ষা করছে। আমরা ইতিপূর্বে শুধুমাত্র সরকারি দলের পতন দেখেছি, কিন্তু এবার ভিন্নতা ঘটবে। জামায়াতের রাজনৈতিক সমাপ্তির প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে দাবি করে রাশেদ খান আরও বলেন, ইতিমধ্যে পতনের ঘণ্টা বাজা শুরু হয়ে গেছে। দলটির বর্তমান সংসদীয় কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, তাদের অযোগ্যতার সংসদে দৃশ্যমান। তারা যত মুখ খুলবে তত তাদের ভুল ও অযোগ্যতা বের হয়ে আসবে, আর এভাবে খুব শীঘ্রই ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য বিরোধী দল জামায়াতের নির্মম পতন হবে, আর এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরা। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাশেদ খান যেটি বলছিলাম যে অনেক দিন থেকে লক্ষণীয়, একেবারে এই সরকার ক্ষমতা নেবার পর থেকে যখন রাশেদ খান সরকারের অংশ হয়ে উঠলেন, তখন থেকেই তিনি তারেক রহমানের চাইতেও, প্রধানমন্ত্রী তারেক রহমানের চাইতেও বড় জাতীয়তাবাদী হয়ে উঠলেন। কিংবা আমাদের মনে হতে পারে কখনো কখনো যে বিএনপিতে বোধহয় এত বড় জাতীয়তাবাদী আর কেউ নেই যতটা রাশেদ খান। তো তিনি সম্ভবত বিএনপির প্রতি তার লয়ালটি প্রমাণ করবার চেষ্টা করছিলেন, কারণ এখন তিনি আছেন নো ম্যানস ল্যান্ডে, কিংবা তিনি এখন হয়ে গেছেন নো ল্যান্ডসম্যান। তার কোনো জায়গাই নেই আসলে এখন, দুঃখজনক হলে ওটি সত্যি। যদিও এই তরুণ ছাত্রনেতা 2018-তে কোটা আন্দোলন যখন তুঙ্গে, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি চমৎকার কাজ করেছিলেন। তখন কোটা বিরোধী আন্দোলনের প্রধান মুখপাত্র হয়ে উঠেছিলেন রাশেদ খান। তাকে নিয়ে অনেকে স্বপ্ন দেখা শুরু করেছিলেন যে বাংলাদেশ আরেকটি আপোষহীন আরেকজন নেতা পেলেন, যিনি ভবিষ্যৎ জাতীয় রাজনীতিতে অবদান রাখবেন। কিন্তু আমাদের সেই ভুল ভাঙতে খুব বেশি দিন লাগেনি। প্রিয় দর্শক শ্রোতা, সেই সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে পরবর্তীতে 2021-এ নুরুল হক নূর, এখন যিনি প্রতিমন্ত্রী হিসেবে কাজ করছেন বিএনপি সরকারের, গণ অধিকার পরিষদের সভাপতি, নুরুল হক নূরের গণ অধিকার পরিষদে যোগ দিলেন রাশেদ খান। প্রথমে সদস্য সচিব এবং পরবর্তীতে সাধারণ সম্পাদক হিসেবে বেশ দীর্ঘ সময় ছিলেন তিনি গণ অধিকার পরিষদে। তো নির্বাচনের আগে গত 2025-এ দেখা গেল তিনি বিএনপিতে যোগ দেবেন এমন একটি সম্ভাবনা বা এমন একটি আশঙ্কা তৈরি হলো।
তখন আবার গণ অধিকার পরিষদ তাকে বহিষ্কারও করেছিল দল থেকে। বলা হয়েছিল দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপ চালাচ্ছেন তিনি। আর তিনিও গণ অধিকার থেকে পদত্যাগ করে বিএনপির টিকিটে তিনি নির্বাচন করলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনেদা 4 আসন থেকে, যেটি ঝিনেদা সদর এবং কালীগঞ্জ এলাকা নিয়ে গঠিত। সেই আসন থেকে নির্বাচন করে তিনি হয়েছিলেন মেধা তালিকায় 3য়। প্রিয় দর্শক শ্রোতা, সেখান থেকে জামায়াত ইসলামী দলীয় একজন এমপি নির্বাচিত হয়েছিলেন, আর দ্বিতীয় হয়েছিলেন সম্ভবত বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র থেকে, আর তৃতীয় হয়েছিলেন রাশেদ খান, অর্থাৎ সেখানে তার কোনো অবস্থান ছিল না। তো এই তরুণ একটু শর্ট চেঞ্জ করতে চাইছিলেন লাইফে, কারণ তার মনে হচ্ছিল জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে কোনো অবস্থানে তেমন তিনি যেতে পারেননি, বা তার দল গণ অধিকার পরিষদের তেমন কোনো অবস্থানই ছিল না জাতীয় রাজনীতিতে। আলোচিত হচ্ছিল, যদিও তিনিও জুলাই যোদ্ধা, এটি অস্বীকার করবার কোনো উপায় নেই। তো নুরুল হক নুরু জুলাই যোদ্ধা, কিন্তু হলেও তাদের কোনো জায়গা ছিল না, যেমন জায়গা ছিল না আম তারেকের। আর এইটি স্বাভাবিক, জুলাই যুদ্ধ করেছেন লক্ষ তরুণ বাংলাদেশের, সারা বাংলাদেশ মিলিয়ে সব জায়গা থেকে। তাদেরও অনেকে মেধাবী ছিলেন, অনেক দলে তারা যোগ্য হতে পারতেন, শীর্ষ পদে যেতে পারতেন, এটি হয়ে থাকে। বাট সবাই যান না, আনলাকিলি কিংবা হয়ে ওঠে না। তো তেমনি ছিটকে পড়েছিলেন রাশেদ খান, ছিটকে পড়েছিলেন আম তারেকের তারেক রহমান, যিনি প্রতিনিয়ত খিস্তি খেউর করে চলেছেন এনসিপি এবং জামায়াত ইসলামের বিরুদ্ধে। একেবারে আম তারেকের তারেক রহমান এবং এই রাশেদ খান গণ অধিকার পরিষদের সাবেক বর্তমান বিএনপি নেতা, একেবারে একটি মুদ্রার এপিটুপিট এরা দুজন। তো প্রিয় দর্শক শ্রোতা, এটি বুঝতে আমাদের কোনো কষ্ট হয় না যে এটি অত্যন্ত চরম পর্যায়ের হতাশা থেকে এই দুই ব্যক্তি এই কাজ করছেন। চরম হতাশা তাদের মধ্যে কাজ করছে, কারণ রাশেদ খান বুঝতে পারলেন যে তিনি আর কোথাও নেই। তো এই হতাশা থেকে নিজের দল ছেড়ে অস্তিত্বের বিলুপ্তি ঘটিয়ে বিএনপিতে যোগ দিলেন। অনেক সমালোচিত হয়েছিলেন। ঝিনেদাতে কফিন মিছিল হয়েছিল তার টিকিট ঠেকাবার জন্য, তার নমিনেশন ঠেকাবার জন্যে। তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। এইসব নাটকীয় ঘটনাবলীর মধ্য দিয়ে নির্বাচন হয়ে গেল। তিনিও অংশগ্রহণ করেছিলেন, বাট মেধা তালিকায় 3য়। তো যাই হোক, তো শেষে নির্বাচনের পর তিনি আবার নতুন করে বুঝতে পারলেন যে আপাতত তার রাজনীতি শেষ, জাস্ট বিএনপিতে আছেন এমন একটি ট্যাগ আছে। তো এখন সবচেয়ে বড় জাতীয়তাবাদী হিসেবে প্রতিনিয়ত বক্তব্য বিবৃতিতে উত্তেজনা তৈরি করছেন নতুন নতুন। আর তিনি আশা করছেন যে তিনি প্রতিপক্ষকে এইভাবে আক্রমণ করবেন, উত্তেজনা তৈরি করবেন। এক সময়ের সহযোদ্ধাদের জুলাইয়ের হাসনাত আবদুল্লাহ সম্পর্কে সম্প্রতি বেফাস মন্তব্য করেছেন, আরও অনেককেই পচাবার চেষ্টা করছেন প্রতিনিয়ত। তো তিনি বুঝতে পারেননি যে হাসনাত আবদুল্লাহকে পচানো তার আর কম্য নয়, এটি রাশেদ খানের কম্য নয়। এটি হাসনাত আবদুল্লাহ শুধু কুমিল্লা 4-এর সংসদ সদস্য না, তিনি এখন একজন জাতীয় নেতা। তো এসব করলে কোনো লাভ হবে না, তার নিজেরই ক্ষতি হচ্ছে, তার রাজনৈতিক দেউলিয়াত্ব আরও বেশি প্রকটিত হয়ে উঠছে। নিজেরই ক্ষতি করছেন, যত বেশি মুখ খুলছেন। তিনি বলছিলেন যে জামায়াত সংসদে যত মুখ খুলছে ততই তাদের মূর্খতা, তাদের সমস্যাগুলো প্রকট হয়ে উঠছে। এই কথাটি আসলে তার জন্যই প্রযোজ্য, তার নিজের জন্যই প্রযোজ্য। তো আমিও লক্ষ্য করছিলাম গত কয়েকদিন থেকে, আমি অবাক হয়েছি যে এই একজন তরুণ, শিক্ষিত তরুণ, তো আমি জানি না আমজনতার তারেক রহমানের লেখাপড়া কী, যোগ্যতা কী, কিন্তু তার লেখাপড়া আছে বলে মনে হয় না। তার বক্তব্য বিবৃতিতে কখনো মনেই হয়নি তিনি স্কুলে গিয়েছেন। তো রাশেদ খান সম্পর্কে ঘেটে ঘুটে যতদূর জানলাম, আর আগেই জানতাম, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, ফাইন্যান্স বিভাগ থেকে, একটা ভালো সাবজেক্ট, ফাইন্যান্স বিভাগ থেকে তার স্নাতক এবং স্নাতকোত্তর করা। তো যোগ্যতা আছে, বাই ডেফিনিশন হি ইজ এডুকেটেড। তো এডুকেটেড একজন তরুণ, যার সাহসও আছে বলতে হবে, এবং সাংগঠনিক ক্ষমতা আছে, যেটি আমরা দেখেছি 2018-2021। তো তাকে কেন এই রাস্তা নিতে হলো, রাজনীতির এই একেবারে নিচু রাস্তাটি, আপোষকামিতা, তারপর অন্যদের টেনে নামিয়ে উপরে উঠবার চেষ্টা করা, এই হীন রাস্তা তাকে কেন নিতে হলো? এটি আম তারেক নিলে ঠিক আছে, অন্য কেউ নিলে ঠিক আছে, কিন্তু তার মতো একজন এডুকেটেড তরুণকে আমি আরও ঘেটে দেখলাম, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড আমি চেক করলাম। তো আমার তার প্রতি এক ধরনের সিম্প্যাথিও আছে, কারণ তিনি যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছেন, সেই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্সে অনার্স মাস্টার্স করেছেন। ভালো, এটি চমৎকার, খুশি হবার মতো বিষয় আমাদের। কিন্তু তার সেই লেখাপড়ার প্রতিফলন ঘটেনি তার বক্তব্য বিবৃতিতে, ঘটছে না, কখনই ঘটেনি আসলে গত অন্তত 3 মাসের বেশি সময় ধরে। 3.5 মাস 4 মাস হতে চললো সরকার ক্ষমতায়। তো এর মধ্যে আমি তার লেখাপড়ার প্রতিফলন তার বক্তব্যে বিবৃতিতে কখনো দেখিনি। দুঃখজনক হলো সত্যি এটি। তো এখন এই তারেক রহমান কেন করছেন এটি, এই
রাশেদ খান কেন করছেন এটি? ফ্রাস্ট্রেশন থেকে। কারণ লেখাপড়া তো তার ভালোই ছিল, লেখাপড়া কাজে লাগিয়ে কিছু করবার চেষ্টা করেননি। ভেবেছিলেন রাজনীতিতে ভালো করবেন, করেননি ভালো। সবাই রাজনীতিতে ভালো করতে পারে না, আর এখনকার রাজনীতিতে ভালো করা এটি বেশ টাফ। হয় আপনাকে অত্যন্ত ডেডিকেটেড কেউ হতে হবে, লাইক হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, এদের মতো কেউ হতে হবে, আর না হলে মাসল পাওয়ার ব্যবহার করতে হবে। ব্যাংকের টাকা ঋণ থাকতে হবে আপনার, অর্থাৎ ঋণ খেলাপি হতে হবে, শত শত কোটি টাকার। আপনাকে শো ডাউন করবার ক্ষমতা থাকতে হবে, মাসল পাওয়ার থাকতে হবে, তবে আপনি রাজনীতিতে ভালো করবেন। আর ভোটার হিসাবে আমরা চরিত্রহীন হয়ে পড়েছি। যার মাসল পাওয়ার, যার শো ডাউন বেশি, আমরা তাকে ভোট দিই। না হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফলাফল অন্য কিছুই হতে পারত। এখনও আঞ্চলিক রাজনীতি, আঞ্চলিক যে প্রভাব বিস্তার করবার ক্ষমতা ঋণ খেলাপিদের, বাংলাদেশের লুটেরাদের, তারা কিন্তু ভোটেই নির্বাচিত হয়েছেন। কারা ভোট দিয়েছেন? আমার মতো ভোটাররাই ভোট দিয়েছেন। তারা কি দেখেছেন? তাদের যোগ্যতা, তাদের সততা, তাদের দেশপ্রেম না, তাদের মাসল পাওয়ার, তাদের শো ডাউন করবার ক্ষমতা। তো আমরা ভোটাররা অনেক সময় আমরা চরিত্রহীন, আমরা বিভ্রান্ত, আমরা উদ্ভ্রান্ত, আমরা দিগ্ভ্রান্ত। তাই আমরা এসব লোককে ভোট দিয়ে সংসদে পাঠাই। তো সফল হতে হলে রাশেদ খানকে দুটো জায়গায়, এক জায়গায় থাকতে হবে, একটি জায়গায় বিলং করতে হবে। হয় ওরকম টাকা পয়সা, শো ডাউন, মাসল পাওয়ার দেখাবার ক্ষমতা, আর না হলে হাসনাত আবদুল্লাহর মতো এরকম তেগি নেতা হতে হবে, জীবন বাজি রাখতে হবে। এরকম না যে আমি সুবিধা করতে পারিনি তাই বিএনপিতে যোগ দিয়ে দিলাম, বিষয়টি এরকম না। তো এনিওয়ে, তো রাশেদ খান ভুল করছেন। আমি জানি না তার এখনো সময় আছে কিনা সেই পথ থেকে ফিরে আসবার। যেই ধ্বংসের পথে তিনি আছেন, জামায়াতকে টেনে নেওয়ার চেষ্টা করছেন, এনসিপিকে টেনে নেওয়ার চেষ্টা করছেন, হাসনাত আবদুল্লাহকে ডিমেইন করছেন ব্যক্তিগতভাবে। তো এইটি করলে তিনি আরও পচবেন। আমি আশা করি না, তার ব্যাপারে আমার এরকম দোয়াও নেই যে তিনি পচে যান। আমি চাই তার বয়স কম, বয়সে তরুণ, শিক্ষাগত যোগ্যতা আছে, এখনও হয়তো সময় আছে ঘুরে দাঁড়াবার, বাট সঠিক রাজনীতি তাকে করতে হবে, তাকে খেটে বড় হতে হবে, চেটে না। তিনি এখন বিএনপিকে যেরকম চাটা শুরু করেছেন, চাটলে লাভ হবে না। বাংলাদেশের মানুষ এগুলোর পছন্দ করে না এখন, আসলে সত্যি বলতে গেলে। তো যাই হোক, এখন মূল কথায় আসি। জামায়াত সম্পর্কে তার এই ক্ষোভ, তার এই রাগ, তার এইসব বিবৃতি, বক্তব্য ফ্রাস্ট্রেশন থেকে হয়েছে, হতাশা থেকে হয়েছে। আমতারেকেরও একই অবস্থা। আমতারেক অতীতে বিভিন্ন বক্তব্য উল্লেখ করেছিলেন ফাইন্যান্সিয়ালি তিনি কতটা এই মুহূর্তে একেবারে ইনকেপেবল হয়ে গেছেন, খুবই খারাপ আর্থিক অবস্থায় আছেন তিনি। তো তিনি বলছিলেন যে অনেকেই অনেক সুবিধা পেল, নেতা হলো, উপদেষ্টা হলো, আমি কিছুই হতে পারলাম না। অর্থাৎ কিছু হবার জন্য তিনি জুলাই অভ্যুত্থানে যোগ দিয়েছিলেন, টার্গেট ছিল সেরকম কিছু। তো এখন জামায়াত ইসলাম সম্পর্কে যে কথা বিএনপিও বলছে, এই সংগঠনটির তো অনেক প্রতিষ্ঠান আছে। তো এখন আমাদের এই রাশেদ খান, এই সুডোবাইডিকে একটা চাকরি বাকরি দেওয়া যায় কিনা, তাকে অন্তত আপাতত হতাশামুক্ত করা দরকার। পরে দেখা যাবে তাকে দিয়ে কি করা যায়, রাজনীতি করবেন নাকি চাকরি করবেন। যোগ্যতা আছে তার, ফাইন্যান্সে অনার্স মাস্টার্স, ভালো যোগ্যতা। তো এখন তাকে একটা চাকরি দেওয়ার জন্য আমি জামায়াতকে অনুরোধ করব। আমার এই বক্তব্য জামায়াতের কোনো নেতাকর্মীরা যদি দেখছেন, তো দয়া করে উপরে বার্তাটি পাঠাবেন। আমাদের এই রাশেদ খানকে, আমাদের সুডোবাই তো ফেলবো কোথায়, এই সুডোবাইডিকে একটি চাকরি দিতে হবে। আপাতত তাকে একটা চাকরি দিয়ে এই ফ্রাস্ট্রেশন থেকে বাঁচাতে হবে। আর সম্ভব হলে তারেক রহমানকে একটা চাকরি দিতে হবে। সো এই দুজনকে দুটো চাকরি দিয়ে আপাতত তাদের হতাশা থেকে বের করে আনবার ব্যবস্থা করতে হবে। পরে দেখা যাবে, চাকরি যখন পেয়ে যাবেন, মাস গেলে বেতন পাবেন, আর্থিক অবস্থা, দুরবস্থা কিছুটা হয়তো কাটবে, তখন মাথা ঠান্ডা হলে নতুন করে চিন্তা করতে পারবেন তারা কি করবেন, আর বক্তব্য কিভাবে দেবেন, কতটুকু দেবেন, কাকে আঘাত করবেন, কতটুকু করবেন, পরিমিতি বোধ থাকবে কিনা সেখানে। তো এই বিষয়গুলো তখনই স্বচ্ছ হবে যখন আর্থিক অবস্থাটা তাদের একটু স্টেবল হবে। এই মুহূর্তে ভালো অবস্থানে তারা নেই, এটি বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে। সো প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যন্ত এই এপিসোডে ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।